জটিল সংখ্যা ও বাস্তব সংখ্যা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে প্রথমে আমি জটিল সংখ্যা নিয়ে আলোচনা করব। তো জটিল সংখ্যা উৎপত্তিটা আসলে এভাবে হলো যে ম্যাথমেটিক্স করার সময় অনেক সময় ঋণাত্মক সংখ্যার বর্গমূল করার প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে আসলে ম্যাথমেটিক্স আটকে গেল। যেমন ধরো হচ্ছে √-5 একে আমার হচ্ছে বর্গমূল করলে কি হবে, এটা আসলে হচ্ছে সাধারণ নিয়মে আসলে ক্যালকুলেশন করা যায় না, কিন্তু এখানে আসলে গণিতটা থেমে গেছিলো। কিন্তু একে সলভ করার জন্য যে ম্যাথমেটিশিয়ানরা আছে তারা আসলে এটাকে এভাবে প্রকাশ করতে থাকলো যে i × √-5, আর এখানে যে এই আয়ের মানটা হচ্ছে i = √-1। আসলে এভাবেই আমাদের জটিল সংখ্যার উৎপত্তি হলো। তো এখন চলো আমি দেখব যে আয়ের পরিচয়টা কি। এখন আমরা দেখব আয়ের পরিচয়। আচ্ছা, তার আগে আমি দেখি জটিল সংখ্যা যে জেনারেল যে ফর্ম, সেটা যে x এবং y বাস্তব সংখ্যা হলে x + iy আকারের সকল সংখ্যাকে আমরা বলবো হচ্ছে জটিল সংখ্যা, এবং দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x y এর অবস্থান যেখানে x + y এর অবস্থানও কিন্তু আমার ঠিক সেই রকম হবে। তো এখানে যে লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে x + iy, এটা তো আমার জটিল সংখ্যার সাধারণ ফর্ম। আর এখানে আমরা প্রথমে যেটা থাকবে, এই xটা হচ্ছে আমার রিয়েল পার্ট, এবং এখানে যে আমার ওয়াইটুকু থাকবে, এই ওয়াইটুকু আমার হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন আমরা দেখি যে x + iy এই জটিল সংখ্যার ক্রমযুগল হচ্ছে x, y। অতএব আমরা এখান থেকে এই বিষয়টা বলতে পারবো যে 4 + 3i এই জটিল সংখ্যার ক্রমযুগল তাহলে কি হবে, ঠিক আগের মতোই 4,3 এবং 5। আচ্ছা, 5 আসলে কি একটা জটিল সংখ্যা না একটা বাস্তব সংখ্যা? 5 কিন্তু একটা অবশ্যই বাস্তব সংখ্যা, কিন্তু আসলে আমরা 5কে আসলে কি এভাবে লিখতে পারি না? 5 = 5 + i × 0। আয়ের সাথে যদি আমি 0 গুণ করি তো 5 পাওয়া যাচ্ছে। তো দেখো, একটা বাস্তব সংখ্যা কিন্তু আমি একটা জটিল সংখ্যার ফর্মে লিখলাম। তো এই জটিল সংখ্যার যে ক্রমযুগল সেটা আমার কি হবে 5,0, এবং 5i এটা কি আসলে জটিল সংখ্যা না বাস্তব সংখ্যা? হ্যাঁ, এটা অবশ্যই একটা জটিল সংখ্যা। তো এটাকে আমি এভাবে লিখতে পারি 0 + 5i, আর 0 এখানে হচ্ছে আমার x এর মান এবং 5 হচ্ছে আমার যে y এর মান। কারণ দেখো আমার যে সূত্র সেখানে বলা হয়েছে x এবং y বাস্তব সংখ্যা, তো 0 অবশ্যই একটা বাস্তব সংখ্যা হলে এখন 5i এই জটিল সংখ্যা তাহলে ক্রমযুগল কি হবে 0,5। ঠিক অনুরূপভাবে আমি এটা লিখতে পারবো যে √3। আচ্ছা, √3 কি একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অবশ্যই √3 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, কিন্তু একে আমি জটিল সংখ্যার ফর্মে এভাবে লিখতে পারি √3 + i × 0। তাহলে কি এটা একটা জটিল সংখ্যার ফর্মে চলে আসলো। তো আমি এখন এটা বলতে পারবো এই জটিল সংখ্যার যে ক্রমযুগল সেটা হচ্ছে √3,0। তো এখান থেকে তোমরা এটা লক্ষ্য করো যে 5 হচ্ছে আমার একটা পূর্ণ সংখ্যা, √3 হচ্ছে আমার একটা অমূলদ সংখ্যা। ঠিক অনুরূপভাবে আমি এটা এইভাবে বলতে পারি যে -5কে যদি আমি জটিল সংখ্যার ফর্মে লিখি তো এটা হবে -5 + 0i। হ্যাঁ, তো এখান থেকে আমি এটা বলতে পারি যে দেখো যে -5 হোক, √3 হোক, +5 হোক, এই সবগুলোই কিন্তু একটা জটিল সংখ্যার মধ্যে পড়ে। তো এখান থেকে আমি এই কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারি যে হ্যাঁ, আমার যতগুলো সংখ্যার সেট আছে সবগুলোই সংখ্যা হচ্ছে আমার এক একটা জটিল সংখ্যা। তো দেখো, কিছুক্ষণ আগে আমি যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটাকে আমি হচ্ছে এই ভেঞ্জিতের মাধ্যমে প্রকাশ করতেছি। অর্থাৎ আমার যে সবগুলো যে সংখ্যার সেট, সেই সবগুলো সংখ্যাই কিন্তু আমার একটা জটিল সংখ্যা, কারণ আমি সবগুলো সংখ্যাকে এই x + iy আকারে এই জটিল সংখ্যার একটা ফর্মে লিখতে পারি। তো জটিল সংখ্যার সেট হচ্ছে আমার সবচাইতে বড়, এবং ওই জটিল সংখ্যার সেটের ভেতর আমার থাকবে হচ্ছে বাস্তব সংখ্যার সেট, তার ভেতর থাকবে আমার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার সেট। সুতরাং আমি বলতে পারি যে আমরা সাধারণত যে সংখ্যাগুলো দেখি সেই সবগুলোই হচ্ছে এক একটা জটিল সংখ্যা। আচ্ছা, তো এখন আমি দেখি যে জটিল সংখ্যা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তো ধরো তোমাকে একটা সংখ্যা রেখার উপর একটা সংখ্যা ধরো হচ্ছে 5। কিছুক্ষণ আগে আমি দেখালাম যে 5 কি আসলে একটা কি পূর্ণ সংখ্যা, সাথে সাথে 5 হচ্ছে একটা জটিল সংখ্যা। একে আমি হচ্ছে এই ফর্মে লিখতে পারি 5 + i × 0। তো এটাকে একটা জটিল সংখ্যা। তো এই 5কে আমি হচ্ছে এই সংখ্যা রেখার উপর আমি এখানে সেট করতে পারি
যেখানে এখানে এক্স এর মান হচ্ছে আমার 5 এবং ওয়াই এর মান হচ্ছে 0, তো সেই 5 আসলে এখানে থাকবে। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে 5 এর সাথে আমি i গুণ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? 5 এর সাথে যদি আমি i গুণ করে দিই তবে আমি পাচ্ছি হচ্ছে 5i। এটা অবশ্যই একটা জটিল সংখ্যা, তো 5i কে আমি এই ফর্মে লিখতে পারি 0 + 5i। তো দেখো এখানে আমার হচ্ছে x এর মান হচ্ছে 0 এবং y এর মান হচ্ছে আমার 5। তো একে আমি হচ্ছে এই সংখ্যা রেখার কোথায় আমি বসাতে পারি? সেটা হচ্ছে 0 হচ্ছে 5, তো এখানে হচ্ছে আমার বসলো হচ্ছে 5i। তো দেখো যখন আমি হচ্ছে 5 এর সাথে i গুণ করে দিছি, তো সে আগের তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে সে 90 ডিগ্রি রোটেট করে সে এই অবস্থানে চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এই 5i এর সাথে যদি আরও i গুণ করে দেই, তাহলে আমি কি পাচ্ছি? সেটা হচ্ছে 5i²। তো তোমরা এটা জানো যে i² এর মান হচ্ছে -1, তো 5i² ইকুয়াল হচ্ছে -5। তো একে যদি আমি জটিল সংখ্যার ফর্মে যদি লিখতে চাই তবে এটা লিখতে পারবো যে -5 + 0 × i, অর্থাৎ আমার যে x এর মান সেই x এর মান হচ্ছে -5 আর y এর মান হচ্ছে আমার 0। তো সংখ্যা রেখার উপর তার অবস্থান হবে আমার এখানে। তো দেখো এই 5i এর সাথে আমি আর একটা i গুণ করে দেওয়ার পরে সে আসলে তার অবস্থান চেঞ্জ করে আরও 90 ডিগ্রি রোটেট করে এখানে চলে আসছে। ঠিক অনুরূপভাবে আমি যদি -5 এর সাথে আরও i গুণ করে দিই, তো তার অবস্থান হবে আমার এরকম। আর এর সাথে আমি আরও i গুণ করে দিই, তবে সে 90 ডিগ্রি রোটেট করে ঠিক আগের অবস্থানে ফিরে চলে আসবে। তো দেখো সে এখানে একটা প্রত্যেকবার i গুণ করার সাথে সাথে সে এন্টি ক্লকওয়াইজ কিন্তু ঘুরতে থাকছে। তো আসলে এখানে হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জটিল সংখ্যার ব্যবহার। তো তোমাদের মাথার উপর দেখো যে ফ্যানটা ঘুরছে, সেই ফ্যানটা কিন্তু ঠিক এই ক্রমে আসলে ঘুরতেছে। ফ্যানটা আসলে আমাদের এই ক্রমে অর্থাৎ সে এন্টি ক্লকওয়াইজে কিন্তু ঘুরতেছে। সো এইভাবে আমি বলতে পারি যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে জটিল সংখ্যাটা আসলে কতই গুরুত্বপূর্ণ, এবং ইঞ্জিনিয়ারিং লাইফের ক্ষেত্রে জটিল সংখ্যাটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো এখন তোমরা দেখো যে i⁻1 অর্থ আমি এটা লিখতে পারি i² সমান তোমরা কি জানো? i² সমান -1। আচ্ছা, এখন তোমাকে যদি বলি যে i³ সমান কি? i³ সমান আমি এটা লিখতে পারি i² × i, আর i² এর মান তো আমার -1, তো এটাকে আমি লিখতে পারি যে -i। আর i⁴ যদি হয়, i⁴ কে আমি এটা লিখতে পারি i² × তারপর স্কোয়ার, আর i² এর মান তো হচ্ছে -1, তো -1 এর উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে +1। আর তোমরা এখান থেকে একটা জিনিস দেখো যে এই চারটাকে যদি আমি যোগ করে দেই, তাহলে আমি কি পাচ্ছি? i + i² + i³ + i⁴, আর এদের মান যদি বসাই দিই তো আমি পাচ্ছি হচ্ছে 0। সো এখান থেকে আমরা এই একটা বিষয় আমি বলতে পারি যে হ্যাঁ, i এর চারটা ক্রমিক যে পাওয়ারগুলো আছে সে তাদের যদি আমি যোগ করি তো যোগফল হচ্ছে আমার 0। তো শুধুমাত্র এখানে আমার হচ্ছে 1 2 3 4 দিয়ে যোগ করলে আসলে আমার 0 হবে না। তো তোমরা চাইলে এটাও পরীক্ষা করে দেখতে পারো যে i⁵ + 6 + 7 + 8 = 0। তো এই মানটাও আসলে 0 হবে। কিভাবে? i⁵ কে আমি এটা লিখতে পারি যে i³ × i², আর i³ এর মান তো আমি কিছুক্ষণ আগে এখানে দেখালাম হচ্ছে -i, এর মান হচ্ছে আমার -i, আর i² এর মান হচ্ছে আমার -1। তো যে এটা যদি গুণ করে দেয় তবে i⁵ এর মান হচ্ছে আমার i, এবং i⁶ এর মান হচ্ছে আমি এভাবে লিখতে পারি i³ × i³, আর i³ এর মান হচ্ছে আমার -i, তো এর মানও হচ্ছে আমার -i, এর মানও হচ্ছে আমার -i। তো -i গুণ করে দিলে আমি পাচ্ছি হচ্ছে টোটাল হচ্ছে +i², আর +i², তো এখানে চলে আসলো। তো i⁷কে আমি এভাবে লিখতে পারি i⁴ × i³, আর i⁴ এর মান তো আমি জানি হচ্ছে +1, আর i³ এর মান দেখো এখানে হচ্ছে আমার -i। তো এই দুটো যদি আমি গুণ করে দেই তো যে মানটা হবে, অর্থাৎ i⁷ এর মানটা হচ্ছে আমার i³ এর সমান, আর অনুরূপভাবে i⁸ এর মান হচ্ছে আমার i⁴ এর সমান। তো কিছুক্ষণ আগে আমি দেখলাম i এর বিভিন্ন মান কিভাবে বের করতে হয়। তো তোমাকে এখন এই প্রশ্নটা যদি করে যে i⁻ সামথিং, অর্থাৎ ধরো আমার যে মোবাইল নাম্বার সেটা দেওয়া হলো 017 ... সেই সংখ্যাটা হচ্ছে আমার 755 সমান ওয়াট।
তো এটা তুমি কিভাবে বের করবা? এটা আসলে হচ্ছে অনেক একটা জটিল একটা প্রসেস। তো আমি এখান থেকে বলবো যে তোমার আয়ের পাওয়ার যতই থাক না কেন, তো লাস্টে যে 2 ডিজিট, সেই 2 ডিজিটকে তুমি যদি 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যা হবে, এই আয়ের পাওয়ার ঠিক তাই। অর্থাৎ এই যে লাস্টে যে আমার যে 55 আছে, এই 55কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তো আমার ভাগশেষ থাকবে 3। তো আমি বলতে পারবো যে এর মানটা হচ্ছে আমার আই টু দি পাওয়ার কিউব। আর আই টু দি পাওয়ার কিউব সমান আমি এটা জানি আই স্কোয়ার ইন্টু আই, আর আই স্কোয়ার মান তো -1, অর্থাৎ এই যে মান সেটা হচ্ছে আমার -i। এখন আমরা দেখব যে অয়লার ইকুয়েশন। তো অয়লার ইকুয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল cos থিটা প্লাস আই সাইন থিটা। আসলে এই অয়লার ইকুয়েশনটা জটিল সংখ্যার ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা আসলে কিছুক্ষণ পরে সেটা বুঝতে পারবা। তো ধরো একটা জটিল সংখ্যা তোমাদের দেওয়া হলো a প্লাস আই বি। তো আচ্ছা, এই জটিল সংখ্যাকে আমি হচ্ছে সংখ্যার একটা মাধ্যমে এভাবে প্রকাশ করতে পারি যে এখানে x এর মান হচ্ছে আমার a, y এর মান হচ্ছে b। তো এর পজিশন যদি আমার এটা হয়, তো মূল বিন্দু থেকে যার দূরত্বটুকু কত হচ্ছে এতটুকু দূরত্ব, আর এই দূরত্বটুকুই আমি হচ্ছে r দ্বারা প্রকাশ করলাম, এবং সেই x অক্ষের সাথে আমার থিটা কোণ উৎপন্ন করলো। পয়েন্টটা হচ্ছে আমার a, b। আচ্ছা, তো এখান থেকে এটুকু দূরত্ব সেটা হচ্ছে আমার b, এখান থেকে দূরত্ব হচ্ছে আমার a। তো এখান থেকে আমি এটা বলতে পারি যে হ্যাঁ, a ইকুয়াল r cos থিটা, b ইকুয়াল r sin থিটা। তো এখানে যদি আমি a আর b এর মানটা যদি আমি বসাই দেই, তো আমি কি পাচ্ছি r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। আর কিছুক্ষণ আগে আমি দেখলাম যে অয়লার ইকুয়েশনে ই টু দি পাওয়ার থিটা সমান হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। এখান থেকে আমি এটা বলতে পারি যে r ইন্টু ই টু দি পাওয়ার i থিটা। তো এখান থেকে আমি যে প্রথমে দ্বিতীয় যে লাইনটা লিখলাম, এটা হচ্ছে আসলে এই জটিল সংখ্যার পোলার ফর্ম। আর থার্ড যে লাইনটা লিখলাম, এটা হচ্ছে এই জটিল সংখ্যার অয়লার ইকুয়েশন। তো এখান থেকে আমি ডিরেক্টলি এটা বলে দিতে পারি যে a প্লাস আই বি ইকুয়াল হচ্ছে আর ই টু দি পাওয়ার আই থিটা। আচ্ছা, এখানে যে আর, এই আর এর পরিচয়টা এখন দেখি। তো এখানে যে আর, আসলে এখানে যে আর, সে আর কিন্তু আসলে টোটালি সেম। তো এখান থেকে আমি এটা বলে দিতে পারি যে হ্যাঁ, পিথাগোরাসের সূত্র ইউজ করে আর ইকুয়াল √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এই যে থিটা, এই থিটার সময় আমি এটা বলতে পারি যে থিটা ইকুয়াল tan ইনভার্স বি বাই এ, কারণ হচ্ছে এটা সমকোণ ত্রিভুজ করলে tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। আচ্ছা, তো এখন আমাদের এখানে যে আর, এই আর হচ্ছে আসলে এই জটিল সংখ্যা আসলে মডুলাস, এবং এই যে থিটা, এই থিটা হচ্ছে এর আর্গুমেন্ট। এটা হচ্ছে মডুলাস। তোমাদের অ্যাকাউন্ট যদি আমি প্রশ্ন করি আই টু দি পাওয়ার আই সমান হোয়াট, এটা জানার আগে তো চলো আমি অয়লার ইকুয়েশনের সাহায্য নেই। তো আমরা এটা জানি cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল ই টু দি পাওয়ার আই থিটা। এখন আমি যদি থিটার মান π/2 বসাই তাহলে কি হবে? তো থিটা cos π/2 মানে হচ্ছে 0 প্লাস আই ইন্টু সাইন π/2 অর্থাৎ সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 ইকুয়াল ই টু দি পাওয়ার আই π/2, অর্থাৎ i ইকুয়াল ই টু দি পাওয়ার i π/2। এখন উভয় পাশে যদি আমি i কে যদি পাওয়ার হিসেবে নিই তাহলে কি পাচ্ছি? অর্থাৎ i টু দি পাওয়ার i ইকুয়াল ই টু দি পাওয়ার i ইন্টু π/2, আর এর পাওয়ারটা হচ্ছে আমার i। তো এটাকে আমি এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার i স্কোয়ার π/2 ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস π/2। আচ্ছা, তো তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, cos থিটা প্লাস আই সাইন থিটা ইকুয়াল ই টু দি পাওয়ার আই থিটা। এখন যদি থিটার মান যদি আমি যদি পাই বসাই তাহলে আমি কি পাচ্ছি? cos 180 ডিগ্রির মান হচ্ছে আমার -1 প্লাস সাইন 180 ডিগ্রির মান হচ্ছে আমার 0 ইকুয়াল ই টু দি পাওয়ার আই ফাই। অর্থাৎ আমি এখান থেকে এটা লিখতে পারি যে ই টু দি পাওয়ার আই ফাই প্লাস 1 ইকুয়াল 0। আর এই যে ইকুয়েশনটা আমি পাচ্ছি, এই ইকুয়েশনকে বলা হয় আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন ইকুয়াল এমসি স্কোয়ার না, সবচেয়ে সুন্দরতম ইকুয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার পাই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0।
আচ্ছা, এখন আমরা দেখব মডুলাস ও আর্গুমেন্ট। তো এখানে তোমরা বলা হয়েছে যে a প্লাস আইবি আকারের জটিল সংখ্যা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে আর্গুমেন্ট। আর আর্গুমেন্ট অনেক হতে পারে, কিন্তু সবচেয়ে ছোট আর্গুমেন্ট হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। চলো উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ধরো একটা জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই, এর ক্ষেত্রে আমি সংখ্যাটাকে যদি আমি আঁকাতে চাই তবে এটা এভাবে হবে যে এখানে আমার হচ্ছে x এর মান আর y এর মান x, y। তো সে যদি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তাহলে আমি নিমিষে বলে দিতে পারি এই থিটার মানটা হচ্ছে tan ইনভার্স y বাই x, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ আকারে আমি হচ্ছে tan থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি আকারে এটা পেয়ে যাব। কিন্তু তোমাকে যদি এখন বলা হয় যে -x প্লাস আই ওয়াই এই আকারে জটিল সংখ্যার ক্ষেত্রে আমার যে আর্গুমেন্ট সেটা কী হবে, তো দেখো তো প্রথমে আমি হচ্ছে একে ছক কাগজে স্থাপন করি। এখানে x, উপরে হচ্ছে আমার y। তো x প্লাস আই ওয়াই এর অবস্থান হবে আমার এইখানে, x এর মান হচ্ছে যেহেতু ঋণাত্মক আর y এর মান হচ্ছে আমার পজিটিভ, তো -x, y। আর সে মূল বিন্দু থেকে তার দূরত্ব যদি এটা হয়, তো আর এখানে যে আমি যে থিটা, সেই থিটা ড্যাশ মানে আমি কি বলতে পারি যে থিটা ড্যাশ মান হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, কারণ এখানে যদি আমি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি তাহলে tan থিটার সমান হচ্ছে লম্ব বাই ভূমি পাবো। কিন্তু সে দেখো সেই x অক্ষের ধনাত্মক দিকের সাথে সে কত কোণ উৎপন্ন করছে, সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে আসলে সে হচ্ছে এইটুকু কোণ উৎপন্ন করছে, তাই এইটুকুর যে মান সেটাই হবে আমার হচ্ছে আর্গুমেন্ট। অর্থাৎ এখানে যে থিটা, সেই থিটার সমান হচ্ছে পুরো কোণ যদি এখান থেকে এটুকু হচ্ছে 180 ডিগ্রি হলে তাহলে আমি বলতে পারি থিটার সমান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আচ্ছা, আর এই ধরনের জটিল সংখ্যা যদি হয় যে -x মাইনাস আই ওয়াই, এই ধরনের জটিল সংখ্যার ক্ষেত্রে আমার কি হবে, তো চলো প্রথমে আমি একে আঁকাই, এখানে x y অক্ষ। তো এই জটিল সংখ্যার অবস্থানটা হবে আমার হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে, কারণ দুটোই আমার হচ্ছে নেগেটিভ, -x মাইনাস ওয়াই। তো মূলবিন্দু থেকে তার দূরত্ব যদি এটা হয়, আর এখানে যদি আমি থিটা ড্যাশ যদি নিই তাহলে থিটা ড্যাশ ইকুয়াল হচ্ছে আমি কি পাচ্ছি tan ইনভার্স মডুলাস অফ y বাই x। কিন্তু এর আর্গুমেন্টটা হচ্ছে কোনটা, এর আর্গুমেন্ট কি আমি এটা নিব যে x অক্ষে ধনাত্মক দিকের সাথে সে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এটা নিব নাকি এটা নিব? হ্যাঁ, আমি অবশ্যই প্রথমটা নিব না। কারণ কি, কারণ হচ্ছে আমার যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্ট হচ্ছে সবচেয়ে ছোট আর্গুমেন্ট হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। আর এখানে দেখো যে এই কোণটা হচ্ছে আমার বড় আর এই কোণটা ছোট, তাই আমি হচ্ছে এই ছোট যে কোণ সেটাকে নেব। আর এই কোণটা আমার হচ্ছে দেখো হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমার হচ্ছে কোণ উৎপন্ন করছে, তাই এই কোণটা হবে অবশ্যই নেগেটিভ। তো একে আমি প্রথমে মানে চিহ্ন দিলাম। তো ব্র্যাকেটের ভেতর আমি কি লিখবো যে এখান থেকে এটুকু হচ্ছে আমার পুরো 180 ডিগ্রি, 180 বা পাই মাইনাস, তো 180 থেকে যদি আমি হচ্ছে এই থিটা ড্যাশ যদি বিয়োগ দিয়ে দিই তাহলে কি পাবো tan ইনভার্স মডুলাস অফ y বাই x। তোর সমান আমি হচ্ছে এর যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা হচ্ছে -পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। এবং যদি x মাইনাস আই ওয়াই এই ধরনের কোনো জটিল সংখ্যা থাকে তো তার আর্গুমেন্টটা কীরকম হবে, x অক্ষ, তো এটা হবে অবস্থান হবে অবশ্যই আমার ফোর্থ কোয়াড্রেন্টে x মাইনাস ওয়াই। তো ফোর্থ কোয়াড্রেন্ট যে থিটা, সেই থিটার সমান হচ্ছে থিটা ড্যাশ tan ইনভার্স মডুলাস অফ y বাই x। আচ্ছা, তো এর আর্গুমেন্টের ক্ষেত্রে দেখো যে সে আসলে x অক্ষের ধনাত্মক দিকের সাথে আসলে ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমার এই কোণটা উৎপন্ন করছে, আর এখানে আরেকটা কোণ উৎপন্ন করছে, হ্যাঁ x অক্ষের দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে সে এই কোণটা উৎপন্ন করছে। এখন আমি হচ্ছে আর্গুমেন্ট হিসেবে কোনটাকে নেব, এই কোণটাকে নেব নাকি এই কোণটাকে নেব? অবশ্যই আমি হচ্ছে প্রথমটাকে নেব, কারণ হচ্ছে আমার যে ছোট যে কোণটা সেটা হচ্ছে আমার মুখ্য আর্গুমেন্ট। আর যেহেতু এই ঘড়ির কাঁটার দিকে ঘুরে আমার কোণ উৎপন্ন করছে, তাই আমি হচ্ছে এই যে আর্গুমেন্ট পাবো সেই আর্গুমেন্টটাকে আমি এভাবে মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করব। অর্থাৎ আমার এখানে যে থিটা ড্যাশে হচ্ছে আমার আর্গুমেন্ট। নেক্সট আমরা দেখবো যে আর্গুমেন্ট বের করো। তোমাকে কতগুলো সংখ্যা দেওয়া হলো, এখানে হচ্ছে 7 কি একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, -5 এদিকে একটা ঋণাত্মক সংখ্যা, -9i এবং হচ্ছে 1 প্লাস √3i। তো কিছুক্ষণ আগে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখালাম যে আমার যতগুলো পূর্ণ সংখ্যা বা হচ্ছে মূলদ সংখ্যার সেট সব কিছু আসলে হচ্ছে আমার জটিল সংখ্যা আকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ জটিল সংখ্যা আসলে একটা বিস্তৃত একটা ধারণা। তো এখান থেকে আমি 7কে আসলে জটিল সংখ্যা যে ফর্ম সেটাকে আমি যদি প্রকাশ করি তবে 7 প্লাস i ইন্টু 0। তো এইভাবে, অর্থাৎ এখানে আমি হচ্ছে x এর মানটা হচ্ছে আমার 7 আর y এর মান হচ্ছে আমার 0। তো এর যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা হবে আমার কি থিটা সমান
tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াইয়ের মান 0, এক্সের মান আমার 7। তো এর আর্গুমেন্টটা হবে আমার হচ্ছে অবশ্যই 0, কারণ দেখো একে যদি আমি হচ্ছে গ্রাফের মাধ্যমে যদি প্রকাশ করে দেখি তো শুধুমাত্র আমার হচ্ছে এক্সের মানটি পাচ্ছি, এক্সের মান হচ্ছে আমার 7। তো এর আর্গুমেন্টটা হচ্ছে আমার 7। তো পরের যে কেস সেটা হচ্ছে 3i, 3iকে আমি এভাবে লিখতে পারি 0 প্লাস 3i। আর এখানে আমার যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্ট ইকুয়াল হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তো ওয়াইয়ের মান হচ্ছে আমার 3, এক্স হচ্ছে আমার 0। তো এর মানটা কি হবে? তো দেখো যদি আমি সংখ্যা রেখায় যদি আমি হচ্ছে 0 আর হচ্ছে 3কে যদি আমি হচ্ছে সেট করি তাহলে কি পাচ্ছি? তো এটা হচ্ছে আমার 0 আর 3 হচ্ছে আমার এখানে। তো দেখো সে এক্স অক্ষে ধনাত্মক দিকের সাথে সে আসলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমি বলে দিতে পারি যে হ্যাঁ এর যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্ট হচ্ছে আমার 90 ডিগ্রি। তো পরের যে সংখ্যা -5কে আমি এভাবে বলতে পারি -5 প্লাস 0i। তো একে যদি আমি হচ্ছে সংখ্যা রেখায় যদি সেট করি তাহলে শুধুমাত্র আমি হচ্ছে -5ই পাবো, কারণ হচ্ছে আমার ওয়াইয়ের মানটা হচ্ছে 0। তো থিটা ইকুয়াল tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স ইকুয়াল। আচ্ছা এখানে মানটা আমি হচ্ছে কত লিখবো, যে 0 লিখবো নাকি হচ্ছে 180 ডিগ্রি লিখবো? তো দেখো সে যে -5, এই -5 আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে আসলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো আমি বলবো যে হ্যাঁ -5 এর যে আর্গুমেন্ট সে হচ্ছে আমার হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট প্রবলেম দেওয়া হলো যে -9i, -9i কে এভাবে বলতে পারি 0 মাইনাস 9i। তো এর যে আর্গুমেন্ট, এর আর্গুমেন্ট কী হবে? থিটা ইকুয়াল tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াইয়ের মান হচ্ছে আমার -9, এক্সের মান হচ্ছে আমার 0। আচ্ছা তো এখন এর মানটা কত লিখবো? π/2 লিখবো নাকি হচ্ছে 3π/2 লিখবো? তো দেখো একে যদি আমি সংখ্যা রেখায় যদি সেট করি তাহলে কি পাচ্ছি? -9i অর্থাৎ এক্সের মান আমার 0, ওয়াইয়ের মান হচ্ছে -9, 0, -9। তো দেখো যে এই যে সংখ্যা এ আসলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সে আসলে এখানে একটা কোণ উৎপন্ন করছে, এখানে একটা কোণ উৎপন্ন করছে। তো আমি কি বলতে পারবো? আমি কোনটাকে নেবো? কিছুক্ষণ আগে আমি উদাহরণের মাধ্যমে দেখালাম হ্যাঁ যে ছোটো যে কোণটা আমি সেটাকে নেবো। সবচেয়ে ছোটো কোণটা হচ্ছে আমার হচ্ছে -π/2, অর্থাৎ এর যে আর্গুমেন্ট সেটা হচ্ছে আমার -π/2। আর হচ্ছে 1 + 3i, এখানে এক্স, এখানে যে আর্গুমেন্টটা হবে সেটা আমার কি হবে? তো দেখো যে একে যদি আমি সংখ্যাটাকে যদি সেট করি, এক্সের মান হচ্ছে -1 আর ওয়াইয়ের মান হচ্ছে আমার হচ্ছে √3। তো এর অবস্থান হচ্ছে আমার সেকেন্ড কোয়ার্ডিনে। তো সেকেন্ড কোয়ার্ডিনে আমি যখন আর্গুমেন্টটা নিব আমার আর্গুমেন্টটা হবে এটা। তো এই আর্গুমেন্ট থিটার সমান হচ্ছে π মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, ওয়াইয়ের মান √3, এক্সের -1 ইকুয়াল π মাইনাস π/3 হচ্ছে টুয়াইস π/3। নেক্সট তোমাকে একটা প্রবলেম দেওয়া হলো যে z ইকুয়াল 1 + i টু দি পাওয়ার হোল কিউব ডিভাইড বাই 1 + √3i টু দি পাওয়ার 4 হলে z এর মডুলাস কত এবং z এর আর্গুমেন্ট কত? তো চলো এই প্রবলেমটা সলভ করার আগে আমরা জাস্ট ছোট করে একটা থিওরি শিখে নেই। তো আমরা তো এটা জানি যে a + ib এই জটিল সংখ্যাকে আমরা অয়েলার ইকুয়েশনের সাহায্যে এভাবে লিখতে পারি যে r e টু দি পাওয়ার i থিটা। আর আরটা কি? আর হচ্ছে আমার মডুলাস এবং যে থিটা, এই থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট। আচ্ছা আর এখান থেকে আমার যে আর এর যে মান সেই সাধারণ নিয়মে, অর্থাৎ আর সমান আমি হচ্ছে এটা লিখতে পারি √a² + b², এটা তোমরা সবারই জানা। আচ্ছা কিন্তু এখন তোমাকে যদি বলা হয় যে না আমি উভয় পাশে পাওয়ারটা যদি আমি n নেই তাহলে আমি কি লিখতে পারি? অর্থাৎ a + ib টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমি এখানে আমি এটা লিখব ব্র্যাকেট দিয়ে r e টু দি পাওয়ার i থিটা টু দি পাওয়ার n। এটাকে আমি হচ্ছে ভাঙায় এভাবে লিখতে পারি যে r টু দি পাওয়ার n ইন্টু e টু দি পাওয়ার i n থিটা। এখন এখানে যে r টু দি পাওয়ার n, এই r টু দি পাওয়ার n কি? এই r টু দি পাওয়ার n হচ্ছে আমার টোটাল এই সংখ্যাটার হচ্ছে মডুলাস, এবং i n থিটা, এই n থিটা এই পুরোটাই হচ্ছে আমার এই টোটাল সংখ্যা, অর্থাৎ a + ib হোল টু দি পাওয়ার n এর হচ্ছে আমার আর্গুমেন্ট।
অর্থাৎ যদি আমার এ ধরনের কোনো ফর্ম থাকে, অর্থাৎ কোনো জটিল সংখ্যা দিয়ে তার উপর যদি হোল টু দি পাওয়ার দিয়ে থাকে, তো তার মডুলাস আমি হচ্ছে জাস্ট সিম্পল নেমে মডুলাস বের করে তার উপর পাওয়ারটা এন দেবো। আর হচ্ছে যখন আর্গুমেন্ট বের করবো তো সিম্পল নেমে শুধু আর্গুমেন্টটা বের করে আমি হচ্ছে তার সাথে আমি হচ্ছে ওই পাওয়ারটা গুণ দিয়ে দিব, তাহলে আমার হচ্ছে কাজ হয়ে যাবে। তো দেখো যে এখানে উপরে আমার বলা হয়েছে যে 1 প্লাস আই টু দি পাওয়ার হোল কিউব, এটাকে 1 প্লাস আই টু দি পাওয়ার হোল কিউব। আচ্ছা, যদি আমি হচ্ছে এর মডুলাসটা বের করতে চাই, ধরো এটা হচ্ছে আমার সংখ্যা হচ্ছে Z1, অর্থাৎ মডুলাস অফ Z1 সমান আমি কি লিখবো? হ্যাঁ, সমান আমি লিখবো যে আমি হচ্ছে শুধুমাত্র প্রথমে আমি কি করব যে a প্লাস আই এর যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা আমি বের করবো আগে। এর আর্গুমেন্টটা হচ্ছে আমার √1² প্লাস 1² বের করে তার উপর যে পাওয়ারটা আছে সে পাওয়ারটা বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। কারণ হচ্ছে সূত্র ওয়ালের ইকুয়েশনের সাহায্যে আমি হচ্ছে এটাই এতক্ষণ ধরে আমি দেখালাম। তো এটাকে আমি এভাবে লিখবো যে √2 টু দি পাওয়ার হোল কিউব। আর সেকেন্ড যে আমার যে ফর্মটা দেওয়া আছে, অর্থাৎ Z2 আমি যদি ধরে নিই, Z2 ইকুয়াল হচ্ছে 1 প্লাস √3i টু দি পাওয়ার 4 যদি হয়, তো এর যদি আমি হচ্ছে মডুলাস বের করতে চাই, মডুলাস Z2 সমান কী হবে? প্রথমে আমি হচ্ছে 1 প্লাস √3i এর মডুলাসটা বের করব, তারপরে বের করার পরে তার যেটা হবে তার উপর শুধুমাত্র পাওয়ারটা 4 বসিয়ে দেবো। এর মডুলাসটা হবে আমার 1 প্লাস √3² টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 1 প্লাস 3 টু দি পাওয়ার 4 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। আর আমরা হচ্ছে একটা সূত্র জানি, অর্থাৎ যেমন মডুলাস অফ Z1 ডিভাইড বাই Z2, অর্থাৎ দুইটি সংখ্যা যদি ভাগাভাগি থাকে তবে তাদের যে মডুলাস, সে মডুলাস হচ্ছে মডুলাস অফ Z1 ডিভাইড বাই মডুলাস অফ Z2। তো এই থিওরি ইউজ করে আমি হচ্ছে এখন যদি বলি যে হ্যাঁ জেডের যে মডুলাস সেটা কি হবে, মডুলাস অফ জেড ইকুয়াল হচ্ছে আমার উপরে যে সংখ্যা থাকবে, উপরে আমার আছে হচ্ছে 1 প্লাস আই টু দি পাওয়ার হোল কিউব, এর যে মডুলাস সেটা, অর্থাৎ এর মডুলাসটা আমি পাইলাম হচ্ছে √2 টু দি পাওয়ার হোল কিউব ডিভাইডেড বাই নিচে যে থাকবে তার মডুলাস, আর নিচে যে থাকবে তার মডুলাস হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 4। আর এটাই আমার অ্যান্সার। এখন আমরা দেখব এই যে জেড, এই জেডের আর্গুমেন্টটা কি। তো এটা শুরু করার আগে তো চলো আমার যে উপরে যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটার আর্গুমেন্টটা কত হবে তো সেটা আমরা দেখে আসি। আচ্ছা, এটা শুরু করার আগে তোমরা এখান থেকে একটু লক্ষ্য রাখো যে a প্লাস আই বি টু দি পাওয়ার n এর আর্গুমেন্ট আমরা কত পাচ্ছিলাম সেখানে, এখানে যে আর্গুমেন্টটা সেটা হচ্ছে n ইন্টু থিটা। আচ্ছা, এই থিটার মানটা কই থেকে পাবো? হ্যাঁ, থিটার মানটা আমি হচ্ছে জাস্ট এখান থেকে পাবো যে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই এক্স, ওয়াই মান হচ্ছে আমার এখানে b আর এক্স এর মান হচ্ছে আমার হচ্ছে এ। আর এই তাহলে আমার যে টোটাল যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা হচ্ছে এই থিটার সাথে আমার শুধুমাত্র এনটা গুণ হয়ে আসবে। অর্থাৎ তাহলে আমি এটা বলতে পারি যে এর আর্গুমেন্টটা যেটা হবে সেটা হচ্ছে 3 ইন্টু মাঝখানে আমার হচ্ছে 1 প্লাস আই এর যে আর্গুমেন্ট তার সাথে আমার হচ্ছে 3 গুণ হবে, অর্থাৎ প্রথমে আমি 3 লিখলাম, আর এর যে আর্গুমেন্ট সেটা হচ্ছে tan ইনভার্স মডুলাস অফ 1/1 ইকুয়াল 3 ইন্টু, আচ্ছা এটা যেহেতু আমার হচ্ছে ফার্স্ট স্থানে গিয়ে আছে তো আমি এটা লিখবো যে tan ইনভার্স 1 এর মান হচ্ছে আমার π/4। ঠিক অনুরূপভাবে আমার নিচের যে রাশিটা সেই রাশির আর্গুমেন্টটা হবে 1 প্লাস √3i টু দি পাওয়ার 4, এর যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটা হবে আমার হচ্ছে 4, অর্থাৎ হচ্ছে n এর মানটা প্রথমে গুণ হবে যে 4 ইন্টু tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, যেহেতু সে হচ্ছে প্রথম কোয়াড্রেন্ট আছে তাই আমি লিখতে পারবো tan ইনভার্স √3/1 এর মান হচ্ছে আমার π/3। আর আমরা একটা ফর্মুলা জানি, অর্থাৎ যেমন আর্গুমেন্ট Z1 ডিভাইড বাই Z2, এটার যে মান সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2। অর্থাৎ আমি এখান থেকে বলে দিতে পারি যে জেড এর যে আর্গুমেন্টটা হবে, আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল হচ্ছে প্রথম রাশির যে আর্গুমেন্ট সেটা, অর্থাৎ প্রথম রাশির যে আর্গুমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে আমার 3 ইন্টু
π/4 মাইনাস দ্বিতীয় রাশি যে আর্গুমেন্টটা হবে সেটা অর্থাৎ 4 ইন্টু π/3, আর এটা আমার অ্যান্সার। তো এখন আমরা দেখবো যে জটিল সংখ্যার কীভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। ধরো তোমাকে যদি এটা বলা হয় যে √a + ib, এই জটিল সংখ্যার বর্গমূলটা কত হবে। তোমাদের বইয়ে দেখো একটা সূত্র প্রমাণ করে দেওয়া আছে, তো সেই সূত্রকে আমি শর্টকাট হিসেবে ইউজ করে আমি যতগুলো ম্যাথ আছে সেগুলো করব। তো সেই সূত্রটা হচ্ছে +-1/√2 ইন্টু √r + a প্লাস i ইন্টু √r - a। এখানে আরটা কি, আর হচ্ছে আমার মডুলাস, অর্থাৎ এখানে আমার যে আর, এই আর এর মানটা হচ্ছে √a² + b², আর এ তো আমার হচ্ছে প্রথম যে রাশি সেটা। আর এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, এখানে আমি হচ্ছে আমার ছিল হচ্ছে a + ib, আর ঠিক এই রাশিটাই হবে আমার হচ্ছে এখানে, অর্থাৎ √r + a প্লাস i ইন্টু √r - a। আচ্ছা, এখানে যদি আমার মাইনাস থাকতো তো আমি এখানে মাইনাস দিতাম। তো তোমাকে বলা হলো যে এই জটিল সংখ্যার এর যে বর্গমূল সেটা কত, তো সেটা হবে আগে দেখলাম +-1/√2 ইন্টু √r। আচ্ছা, এখানে যে আর, সেই আর এর মানটা কত, r = √7² প্লাস 24² 25, আর এর মানটা হচ্ছে আমার -7, অর্থাৎ এখানে এর মানটা হবে আমার আর, অর্থাৎ 25 - 7। এখানে যেহেতু আমার আছে প্লাস, তো আমি এখানে প্লাস দেব √r আর -a, এর মান হচ্ছে আমার -7। তো কাটাকাটি করে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 3 + 4i। আমরা এখন দেখবো হচ্ছে ঘনমূল। তো আমরা জানি হচ্ছে 1 এর ঘনমূল হচ্ছে 1 ওমেগা²। তো এভাবে এই থিওরি ইউজ করে আমরা একটা সহজ একটা ম্যাথ দেখে আসি যে ইকুয়াল হোয়াট, অর্থাৎ -8i এর ঘনমূলটা কত হবে। তো আমি ধরে নিলাম যে এর ঘনমূল হচ্ছে -8i ইকুয়াল হচ্ছে x, অতএব x² ইকুয়াল হচ্ছে -8i, বা -8i কে আমি এভাবে লিখতে পারবো twice i to the power whole cube, কারণ হচ্ছে একে কিউব করলে আসলে পূর্ণ সংখ্যায় ফিরে আসে। তো এটা এভাবে লিখতে পারি 8 / twice i to the power whole cube ইকুয়াল হচ্ছে 1। এখান থেকে আমি যে x এর মানটা পাচ্ছি সেটা হচ্ছে twice i ওমেগা twice i ওমেগা²। এটাই আমার অ্যান্সার। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে চতুর্থ মূল কীভাবে নির্ণয় করা হয়। তো চতুর্থ মূল শুরু করার আগে আমি তোমাদের এই ম্যাথটা একটু করাই নেই যে √i সমান হচ্ছে কত এবং হচ্ছে √-i সমান হচ্ছে কত। তো দেখো যে √i কে আমি কীভাবে লিখতে পারি, যে আমি যদি 1/√2 লিখি তাহলে আমি এটা লিখতে পারবো √2i, আর √2i কে আমি এভাবে প্রকাশ করতে পারি √1 প্লাস √2i প্লাস i²। কারণ দেখো যে i² এই i² মানে হচ্ছে আমার -1, তো -1 + 1 কাটাকাটি হয়ে আমার আগের ফর্মে ফিরে আসবে। আর এটাকে আমি এভাবে লিখতে পারি যে 1/√2 √1 + i হোল স্কোয়ার, আর যেহেতু স্কোয়ারের উপর আমার হচ্ছে রুট আছে, তো আমি এটাকে আমি এভাবে লিখতে পারবো ইকুয়াল +-1/√2 ইন্টু 1 + i, অর্থাৎ আমি হচ্ছে √i সমান একটা পাচ্ছি যে +-1/√2 1 + i। ঠিক অনুরূপভাবে আমি হচ্ছে √-i ইকুয়াল হচ্ছে আমি এটা লিখতে পারি যে 1/√2 √-twice i, পরের লাইনে 1/√2, এটাকে 1 - twice i ওভাবে লিখলাম, প্লাস হচ্ছে i², কাটাকাটি করে i² মানে হচ্ছে -1, কাটাকাটি করে আগের ফর্মে চলে আসবে। তো এটাকে আমি এভাবে লিখবো √1 - i হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার আর রুট আমার কেটে যে রেজাল্টটা হয় +-1/√2 1 - i। তো এখান থেকে দেখো যে আমি হচ্ছে √-i ইকুয়াল হচ্ছে আমি পেলাম 1 + -1/√2 1 - i। তো এই ফর্ম ইউজ করে আমরা কতগুলো সংখ্যার চতুর্থ মূল বের করব। বলা হলো যে -81
এর হচ্ছে চতুর্থ মূল কত। তো আমি ধরে নিলাম এর যে চতুর্থ মূল হবে সেই চতুর্থ মূল এই মানটা হচ্ছে আমার এক্স, অর্থাৎ আমি পরের লাইনে এটা লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল -81, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4কে আমি এভাবে লিখলাম স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9i স্কোয়ার, কারণ একে স্কোয়ার করি সে এর মানটা হবে মাইনাস হচ্ছে 81, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 9i, উভয় পাশ থেকে আমি যদি রুট করে দিই তবে হচ্ছে আমি হচ্ছে এটা পাবো। তো এখান থেকে আরেকটা একটা জিনিস দেখো যে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 9i, আবার এক্স স্কোয়ার ইকুয়াল -9i আমি বলতে পারি। অর্থাৎ এখান থেকে আমি এটা বলতে পারি যে এক্স ইকুয়াল √9i এবং এক্স ইকুয়াল √-9i। তো √9 এর মানটা হচ্ছে আমার 3, তো 3কে আমি সামনে থেকে যদি লিখি তো এটাকে লিখতে পারবো যে 3i, এইভাবে আমি এখানে এটা লিখতে পারবো যে 3√-i। তো কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আয়ের মানটা হচ্ছে আমার কত, 3 ইন্টু আয়ের মানটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i, আর এখানে আয়ের যে মান সেটা আমি পাইছিলাম প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i, তো যেটা হচ্ছে পাবো এটা আমার অ্যান্সার। এখন আমরা দেখব কিভাবে কোনো সংখ্যার ষষ্ঠ মূল নির্ণয় করতে হয়। তো ষষ্ঠ মূল বের করার আগে তোমরা তো এটা এই জিনিসটা কিছুক্ষণ আগে আমরা জেনে আসো যে একের 1-এর এককের ঘনমূল হচ্ছে 1 ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন এই ঘনমূলকে আমি যদি আবার বর্গমূল করি তাহলে আমি কি পাচ্ছি, অর্থাৎ √1 টু দি পাওয়ার 1/3 ইকুয়াল আমি এটা লিখতে পারি যে 1 টু দি পাওয়ার 1/6 ইকুয়াল 6√1 ইকুয়াল। আচ্ছা, তো এর মানে হচ্ছে প্রত্যেকটাকে আমি হচ্ছে আবার রুট করলাম, তার মানে হচ্ছে একে যদি আমি রুট করি তবে যেটা পাবো যে +-1 +-ওমেগা স্কোয়ার। চাইলে তোমাদের কাজ হচ্ছে এখন বাসায় গিয়ে একে চেক করে দেখা যায়, হ্যাঁ এগুলোকে যদি আমি বর্গমূল করি তো আমার যে রেজাল্ট হবে সেটা হচ্ছে +-1 +-ওমেগা স্কোয়ার। আচ্ছা, তো এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এর মানটা কত, অর্থাৎ √64 -64 এর যে ষষ্ঠমূল সেটা কত। তো আমি ধরে নিলাম এর যে ষষ্ঠমূল সেই মানটা হচ্ছে আমার এক্স, অর্থাৎ এই পরের লাইনে আমি একে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল -64। তো -64কে আমি হচ্ছে এভাবে লিখতে পারি টুয়াইস i টু দি পাওয়ার 6, অর্থাৎ আমি একে টুয়াইস i কে যদি এভাবে লিখি x ডিভাইড বাই টুয়াইস i টু দি পাওয়ার 6 ইকুয়াল 1, অতএব x ডিভাইড বাই টুয়াইস i ইকুয়াল 1। আচ্ছা, আর এর যে মান কিছুক্ষণ আগে আমি দেখালাম এর মানটা হচ্ছে অতএব x ইকুয়াল আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো এখন নেক্সট একটা প্রবলেম দেওয়া হলো যে x ইকুয়াল টুয়াইস i হলে x টু দি পাওয়ার 4 -4x³ + 6x² - 4x + 5 এর মানটা কত। তো চলো এটা আমি সমাধান করে দেখি। এখানে দেওয়া আছে এখন একে বর্গ করে পাই আচ্ছা, তো দেখো আমি একটা মান পাইছি, এই মানটা ইউজ করে আমি হচ্ছে এই ফর্মটা সলভ করব। তো এই ফর্মটাকে আমি হচ্ছে এভাবে একটু লিখতে পারি যে x² টু আর এখানে এইটুকু যে মানটা এইটুকু মানটা হচ্ছে 0, তো আমি এটা বলতে পারি 0 × 0।
এখন যেটা দেখাবো যে আমাদের বুয়েট অ্যাডমিশন টেস্ট 2017 সালে আমাদের এই ম্যাথটা আসছিল, অর্থাৎ তোমাকে এখানে কিছুই করতে হবে না, যে শুধু এখান থেকে আমার থিটা মানটা বের করতে হবে। তো আমি এটা করে দেবো না, জাস্ট শুধু প্রসেসটা দেখিয়ে দেবো। তো তোমরা তো জানো যে ওয়ালের ইকুয়েশনের সাহায্যে আমরা কীভাবে আমি এটাকে প্রকাশ করা হয়। তো এর মানটা হচ্ছে আর কস থিটা প্লাস আই সাইন থিটা, আর এটাকে তুমি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই এ আকারের এক ফর্মে একটা প্রকাশ করবা। তো এ আকারের ফর্মে যদি প্রকাশ করো তো যে মানটা হবে সেটা হচ্ছে 1/74 প্লাস 31/74i। আর এখান থেকে শুধুমাত্র তোমার হচ্ছে যে থিটা, অর্থাৎ এখান থেকে আমাদের যে আর্গুমেন্ট, সেই আর্গুমেন্টটা আমাকে এখান থেকে বের করতে হবে। তো এটা তোমাদের বাসার কাজ। তো চলো এখন আমরা রিয়েল নাম্বার শুরু করবো। তো রিয়েল নাম্বার প্রথমে একটা প্রবলেম দিয়ে শুরু করি, যে এফ অফ এক্স ইকুয়াল √25 - x² হলে এক্সের কোন মানের জন্য ফাংশনটি অস্তিত্ব থাকবে। তো আমরা জানি যে এখানে যে মানটা হবে সেটা অবশ্যই একটা পজিটিভ নাম্বার হবে, অর্থাৎ এই মানটা হচ্ছে 0 সমান অথবা 0 চেয়ে বড়, -x² ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এটাকে আমি হচ্ছে এভাবে লিখতে পারি যে x² -25 মাইনাস, যদি তবে চিহ্নটা আমার বিপরীত হয়ে যাবে। তো এটাকে এভাবে লিখবো x - 5 x plus 5 less than or equal 0। অর্থাৎ এর পরের লাইনে আমি এটাকে এভাবে প্রকাশ করতে পারি x - 5 ব্র্যাকেটের ভেতর x -5 then equal 0। আচ্ছা, তো তোমরা তো সবাই জানো এ আকারে যদি কোনো ম্যাথ থাকে তো তার অ্যান্সারটা কীভাবে বের করতে হয়। তো চলো দেখো, এখানে আমি দুটো সূত্র লিখছি যে a গ্রেটার দেন b হলে a মাইনাস x মাইনাস a ইন্টু x মাইনাস b গ্রেটার দেন যদি 0 হয়, তবে এর যে রেজাল্ট সেটা হচ্ছে x গ্রেটার দেন a এবং হচ্ছে x লেস দেন b। অর্থাৎ a গ্রেটার দেন b হলে, অর্থাৎ এবং এই রাশিটার মান যদি আমার 0 থেকে যদি বড় হয়, তাহলে আমার যে x, সেই x হবে আমার হচ্ছে বড় রাশির চেয়ে বড় এবং ছোট রাশির চেয়ে ছোট। আবার a গ্রেটার দেন b হলে আমার এবং এই রাশিটার মান যদি আমার হচ্ছে 0 থেকে যদি ছোট হয়, তাহলে আমার যে x, এই x এর যে রেজাল্ট সেটা হচ্ছে সে বড় রাশি থেকে ছোট এবং হচ্ছে সে ছোট রাশি থেকে বড়। আর এই ফর্ম ইউজ করে আমরা এখানে বলে দিতে পারবো যে এই রেজাল্টটা হচ্ছে আমার হচ্ছে বড় রাশি থেকে ছোট, অর্থাৎ এখানে আমার যে বড় রাশি সেটা হচ্ছে আমার হচ্ছে 5 এবং যে ছোট সেটা হচ্ছে অবশ্যই -5। তো এই রেজাল্ট হচ্ছে বড় রাশি থেকে ছোট এবং ছোট রাশি থেকে বড়। -5 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল x গ্রেটার দ্যান অর ইকুয়াল 5। এটা হচ্ছে আমার অ্যান্সার। কিন্তু আমি এই অ্যান্সারটাকে আমি এভাবে চট করে লিখলাম, কিন্তু চলো আমি হচ্ছে এই অ্যান্সারটাকে একটু ভিন্নভাবে বের করার চেষ্টা করি। আচ্ছা, আর এখানে দেখো এই রাশিটার মান যদি আমার 0 হয়, তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে x = 5। আর এখান থেকে আমি পাবো হচ্ছে এই রাশিটার মান যদি 0 হয়, তবে আমি এখান থেকে পাবো হচ্ছে x = -5। অর্থাৎ x এর মান দুইটি সংখ্যা রেখাকে আমার হচ্ছে দুইটা পয়েন্টেই ভাগ করে। একটা হচ্ছে আমার x = -5, আরেকটা হচ্ছে আমার x = 5। আচ্ছা, তো এখান থেকে এই -5 থেকে এই দিকে আমার হচ্ছে যে সীমা, সেই সীমাটা হচ্ছে x এর মান ইজ অলওয়েজ লেস দ্যান -5, এবং এখান থেকে আমার f2 পর্যন্ত যে সীমা সেটা হচ্ছে x এর মান আমার -5 এর সমান অথবা -5 এর চেয়ে বড় এবং +5 এর সমান অথবা +5 এর চেয়ে বড়, এবং এর পরের যে সীমা সেই সীমাটা হচ্ছে x এর মান ইজ অলওয়েজ +5 এর থেকে বড়। অর্থাৎ দেখো, আমি যদি এভাবে একটা কার্ভ আঁকাই, তো এখান থেকে এইটুকু রাশির জন্য আমরা কি এই ইকুয়েশনটিকে সমাধান করে দেখি। তো এখানে বলা হয়েছে যে এখান থেকে এইটুকু পর্যন্ত আমার যে সীমা, সেখানে হচ্ছে x এর মান হচ্ছে -5 এর থেকে ছোট। অর্থাৎ আমি ধরে নিলাম যে x এর মান ধরো এখানে হচ্ছে -6, কারণ হচ্ছে x এর মান হচ্ছে -5 এর থেকে ছোট হবে। x এর মান যদি -6 ধরে আমি যদি এই রাশিতে বসাই, তাহলে আমি কি পাচ্ছি, আমি এখানে পাচ্ছি হচ্ছে x এর মান হচ্ছে -6 - 5 ব্র্যাকেট -6 + 5। অর্থাৎ এখানে আমি কি পাচ্ছি -11 ইন্টু -1, অর্থাৎ এখানে আমি পাচ্ছি হচ্ছে +11। কিন্তু এখানে দেখো যে +11, এই শর্ত অনুসারে +11 হচ্ছে আমার 0 থেকে ছোট, কিন্তু আসলে +11 কিন্তু 0 থেকে ছোট না, +11 হচ্ছে 0 থেকে বড়। সো আমার এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা আমার ফেল করবে। আচ্ছা, এই কন্ডিশন যদি ফেল করে, তবে এই কন্ডিশন আমার অবশ্যই রাইট হবে এবং এই কন্ডিশনটা আমার ফেল করবে। এটা হচ্ছে অনেকটা চেইন রুলের মতো। আমার কথা যদি বিশ্বাস না হয়, তো তোমরা এই সীমার ভেতরে একটা মান এখানে বসে দেখে আবার চেক করো যে দেখো হ্যাঁ কন্ডিশনটা আমার ঠিক হয়,
এবং এক্সের মান আমার যদি 5-এর থেকে যদি বড় হয়, ধরো হচ্ছে +6 বা +7 ধরে তুমি এখানে যদি বসে দেখো যে না এই কন্ডিশনটা আমার ফেল হচ্ছে, অর্থাৎ আমার রাইট কন্ডিশনটা হচ্ছে আমার হচ্ছে মাঝখানে, অর্থাৎ আমার যে সীমাটা হচ্ছে এই সীমাটাই হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ এক্সের মান হচ্ছে -5-এর থেকে বড় এবং হচ্ছে +5-এর থেকে ছোট। এখন প্রশ্ন হচ্ছে আমি হয়তো এটা কেন দেখালাম, এর কারণ হচ্ছে আমি এর পরবর্তীতে যে ম্যাথগুলো দেখাবো সেই ম্যাথ আসলে এই যে নর্মাল যে সূত্র আছে এই নর্মাল সূত্রের মাধ্যমে যদি করতে যাই তবে অনেক বেশি ঝামেলা হয়, আর আমি যদি এইরকম করে একটা গ্রাফ আঁকে যদি সমাধান করি তো সমস্যাগুলো আমি অনেক সহজেই সলভ করতে পারবো। নেক্সট আমাদের একটা প্রবলেম দেওয়া হলো যে 1/x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 3/x - 2। তো এর সমাধানটা কি হবে? তো চলো একে আমি হচ্ছে বাম পাশে পার করি, 1/1 + x - 3/x - 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তো একে যদি লসাগু করি তবে আমি পাচ্ছি 1 + x ইন্টু x - 2 x - 2 - 3 ইন্টু x + 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। তো x - 2 - 3x - 3 divided by 1 + x into x - 2 greater than or equal 3। তো এই পরের লাইনে আমি লিখতে পারবো যে -2x - 5 divided by 1 + x into x - 2 is greater than or equal 5, বা 2x + 5 divided by 1 + x x - 2 is greater than or equal 5, বা উভয় পাশে যদি আমি মাইনাস গুণ করে দিই তাহলে আমি এটা লিখব যে 2x + 5 ডিভাইড বাই 1 + x x - 2 ইজ লেস দ্যান অর ইকুয়াল 0। এবং পরের লাইনে আমি হচ্ছে নিচের যে রাশিটা আছে সেই রাশি দিয়ে আমি হচ্ছে উপরে এবং নিচে যদি আমি গুণ করে দিই তাহলে আমি এটা লিখতে পারবো যে 2x + 5 ইন্টু 1 + x to x - 2 is less than or equal 0। তো এখন দেখো যে আমার যদি এই রাশিটার মান হচ্ছে 2x + 5 এই রাশির মানটা যদি আমার হচ্ছে 0 হয় তাহলে আমি এখান থেকে পাচ্ছি x ইকুয়াল -5/2। এই রাশির মান যদি আমার 0 হয় তবে আমি পাচ্ছি x ইকুয়াল -1, এবং এই রাশির মান যদি আমার 0 হয় তো আমি এই রাশি থেকে আমি পাচ্ছি x ইকুয়াল 2। অর্থাৎ এই তিনটা রাশি আমার সংখ্যা রেখাকে তিনটা পয়েন্টে বিভক্ত করছে। তো চলো আমি হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে এটা দেখাই দিই। তো প্রথমে x এর মান হচ্ছে -5, সংখ্যা রেখাকে সেই -5/2 একটা পয়েন্ট, এবং x এর মান হচ্ছে -1 এবং x এর মান হচ্ছে 2। এটাকে আমি হচ্ছে আগের মতো একটু ডিজাইন করে লিখি। আর এখানে দেখো যে এই -5/2 এখান থেকে যে এই দিকে অর্থাৎ বাম দিকে আমার যে সীমা সেখানে হচ্ছে x এর মানটা হচ্ছে -5 এর থেকে কম হবে, অর্থাৎ এখানে যে সীমা যে লিমিট সেটা হচ্ছে x ইজ লেস দ্যান অর ইকুয়াল -5 ডিভাইডেড বাই 2। আর এখান থেকে এইটুকু পর্যন্ত আমার যে সীমা সেটা হচ্ছে x এর মান -5 এর থেকে সমান অথবা বড়, কিন্তু সে -1 এর থেকে সবসময় বড়। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি এখানে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল দিলাম, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে x এর মান 1 এর থেকে আমি ছোট লিখলাম, বাট এখানে আমি হচ্ছে ইকুয়াল চিহ্নটা কেন দিলাম না? তো তোমরা এই রাশিটির ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে এখানে যদি আমি x এর মান যদি -1 বসাই তাহলে উপরে একটা রাশি ডিভাইড বাই হচ্ছে নিচে আমি হচ্ছে টোটালি 0 পাচ্ছি, অর্থাৎ সামথিং বাই 0, অর্থাৎ ইনফিনিটি একটা ফর্ম চলে আসছে, অর্থাৎ এখানে আমার হচ্ছে x এর মান কখনোই 1 হবে না। সেজন্য আমি হচ্ছে এখানে হচ্ছে x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল -5/2 লিখলেও আমি হচ্ছে লিখছি হচ্ছে s ইজ লেস দ্যান শুধু -1। আচ্ছা, আর এখান থেকে এইটুকু পর্যন্ত আমার যে সীমা সেটা হচ্ছে x এর মান হবে আমার +-1 এর থেকে বড় এবং +2 থেকে ছোট। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কেন হচ্ছে ইকুয়াল দিলাম না, গ্রেটার দ্যান অর ইকুয়াল দিলাম না? কারণ হচ্ছে দেখো x এর মান যদি আমার হচ্ছে +1 বা -1 বা +2 হয়, তো এখানে যদি আমি হচ্ছে ওই x এর মান যদি -1 বা +2 বসে দেয় তো সামথিং বাই 0, অর্থাৎ একটা ইনফিনিটি পাচ্ছি, অর্থাৎ x এর মান হচ্ছে আমার -1 অথবা +2 সে কখনো গ্রহণ করবে না, সেজন্য আমি হচ্ছে এখানে ওই ইকুয়াল চিহ্নটা দেই নাই। আর এরপরে যে আমার যে সীমাটা আছে সেটা হচ্ছে x এর মান ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 2। তো x এর মান এই সীমার ক্ষেত্রে একটু লক্ষ্য করে দেখো যে x এর মান যদি আমি হচ্ছে
5/2 অর্থাৎ হচ্ছে -2.5 এর চেয়ে যদি কম, অর্থাৎ ধরো হচ্ছে এক্সের মান আমি ধরে নিলাম হচ্ছে -3 যদি আমি হচ্ছে এই রাশিতে বা কোনো জায়গায় যদি বসে দেখি, তো দেখা যাচ্ছে যে হ্যাঁ আমার যে কন্ডিশন আছে সেই কন্ডিশনটা ফেল করে, অর্থাৎ এখানে যে মানটা চলে আসবে সেটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যা চলে আসবে। আর ঋণাত্মক সংখ্যা কিন্তু কখনোই আমার 0 থেকে বড় বা সমান না, ঋণাত্মক সংখ্যা সবসময় 0 থেকে ছোট। বাট চাইলে তোমরা হচ্ছে এটা টেস্ট করে দেখতে পারো। তো এখন দেখো যে এক্সের মান এখানে যে সীমাটা সেটা হচ্ছে এক্সের মান হচ্ছে -5/2 অর্থাৎ হচ্ছে -2.5 এর চেয়ে হচ্ছে ছোট। আর আমি ধরে নিলাম যে এক্সের মান হচ্ছে আমার হচ্ছে -3 বা -4 বা -5 বা সামথিং। তো এটা যদি হয়, তো এই রাশির ক্ষেত্রে এই যে কোনো একটা রাশিতে তোমার বসে দেখতে পারো যে হ্যাঁ আমার যে কন্ডিশন, অর্থাৎ সেই কন্ডিশনটা আমার ঠিক হয়, অর্থাৎ সেই এই মানটা হয় 0 হবে, অর্থাৎ এক্সের মানটা হচ্ছে -2.5 বা -5/2 চেয়ে যদি ছোট বসে দেখি, তো সবসময় আমার এই যে কন্ডিশনগুলো আমার হচ্ছে সবসময় রাইট হবে, অর্থাৎ সে সবসময় একটা ধনাত্মক সংখ্যা হবে। চাইলে তোমরা এখনই খাতাতে মানগুলো বসে এটা টেস্ট করে দেখো, আমি এটা করাতে চাচ্ছি না। তো হ্যাঁ, এখান থেকে আমি বলে দিতে পারবো হ্যাঁ আমার এই কন্ডিশনটা আমার হচ্ছে রাইট। এটা যদি রাইট হয় এটা অবশ্যই রং হবে, এটা রং হলে এটা অবশ্যই রাইট, এবং তারপর একটা রং। আমার কথা যদি বিশ্বাস না হয়, তো তুমি চাইলে প্রত্যেকটা মানগুলো বসে দেখেও যে কোন ক্ষেত্রে আমার কন্ডিশন এখানে রাইট হচ্ছে অথবা রং হচ্ছে, এটা তোমাদের উপরে আমি ছেড়ে দিলাম। সো আমি এখন থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমার এই কন্ডিশনের জন্য রাইট হচ্ছে এবং এই কন্ডিশনের জন্য আমার হচ্ছে রাইট হচ্ছে। তো আমার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে এক্সের মান -5/2 এবং -1 is greater than x greater than 2। নেক্সট এখন আমরা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট একটা ম্যাথ দেখবো যে এস ইকুয়াল যদি আমার হচ্ছে এই ফাংশন হয়, অর্থাৎ হচ্ছে 2x² - 7x + 3 is less than 0 হলে তোমাকে বের করতে হবে যে সুপ এস এবং হচ্ছে ইফ এসটা কত। তো এই ক্ষেত্রে আমি প্রথমে যেটা করি যে হ্যাঁ এই ফাংশন, এই যে রাশি সেই রাশিকে আমরা হচ্ছে সমাধান করি। সেটা হচ্ছে 2x² - 7x + 3 is less than 0। এটা আমি এভাবে লিখতে পারি 2x² - 6x - x + 3 is less than 0। তো 2x x - 3 -1 কমন দেবে, x - 3 is less than 0। 2x - 1 x - 3 less than 0। তো এক্ষেত্রে তো যে সমাধানটা হবে, তো এটাকে আমি হচ্ছে আরেকটা ফর্মে লিখতে পারি যে x মাইনাস, যদি আমি হচ্ছে এখান থেকে যদি 2 কমন নেই তাহলে কি হবে 1/2 x - 3 is less than 0। অতএব x - 1/2 x - 3, 2 এ পাশে চলে আসলে আনসার হচ্ছে আমার 0। আচ্ছা, তো কিছুক্ষণ আগে তোমাদের একটা আমি ওখানে একটা থিওরি লিখছিলাম যে a greater than b, এবং যে 2 নম্বর যে থিওরি সেটা হচ্ছে a greater than b এবং x - a ইন্টু x - b is less than 0 হলে x এর যে মান, সেই মানটা হচ্ছে ছোট মানের থেকে বড়। এখানে হচ্ছে ছোট মান হচ্ছে b, তো x এর মান হচ্ছে আমার ছোট মানের থেকে বড় এবং হচ্ছে বড় মানের থেকে ছোট। বড় মান হচ্ছে আমার হচ্ছে a। আর এখানে দেখো আমার যে বড় মান, সেই বড় মানটা কত, সেই বড় মানটা হচ্ছে আমার 3 এবং যে ছোট মান সেটা হচ্ছে আমার হচ্ছে হাফ। তো এখান থেকে আমি সহজে বলে দিতে পারি যে এর যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হচ্ছে x এর মান হচ্ছে আমার ছোট মানের থেকে বড় এবং বড় মানে থেকে ছোট। আর এখান থেকে আমি এই যে ফাংশন, সেই ফাংশনটা আমার হচ্ছে হাফের থেকে বড় হয়ে আমার হচ্ছে 3 থেকে ছোট হবে। তো এখান থেকে আমি বলে দিতে পারি যে আমার যে সুপ এস হচ্ছে আমার 3 এবং ইনফ এস ইকুয়াল হাফ। আচ্ছা, তো চলো একটু কিছুক্ষণ আগে আমি যে গ্রাফ দেখালাম, সেই গ্রাফের মাধ্যমে আমি এটি প্রকাশ করে দেখি একটু যে আমার কন্ডিশনটা রাইট হয় কিনা। হ্যাঁ, এখন হচ্ছে এই রাশির মান যদি 0 হয় তবে x এর মান হচ্ছে আমি হাফ, অর্থাৎ সেই সংখ্যা রেখাকে একটা হাফ একটা পয়েন্টে সেট করবে, এবং এর মান যদি আমার হচ্ছে যদি 0 হয় তো x এর মান আমি পাচ্ছি হচ্ছে 3, অর্থাৎ আগের মতো একটা কার্ভ নিলাম। আচ্ছা, তো এই যে ফাংশন এর এখানে হচ্ছে আমার যে সীমা সেটা হচ্ছে x is always less than half, আর এখানে যে সীমা সেটা হচ্ছে x is greater than half এবং less than 3, আর এখানে হচ্ছে আমার s
এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন 3। আচ্ছা, তো এখান থেকে দেখো যে তোমরা হচ্ছে এক্সের মান হাফের থেকে ছোট অর্থাৎ মাইনাস বা হচ্ছে এটা ছোট বা হচ্ছে 0.5 চেয়ে আরও কিছু ছোটো মানটা যদি এই ফাংশনে বসাই দাও, তো দেখো যে হ্যাঁ কন্ডিশনটা আমার হচ্ছে রং, অর্থাৎ এখানে একটা কিছু পজিটিভ কোনো ভ্যালু চলে আসবে, আর পজিটিভ ভ্যালু কিন্তু কখনোই আমার হচ্ছে 0 থেকে ছোট হতে পারে না। তো আমি বলে দিতে পারি যে এটার মান হচ্ছে এটা এই কন্ডিশনটা আমার ফলস। এটা যদি ফলস হয় চেইন রুলের মতো, তবে পরেরটা অবশ্যই আমার ট্রু হতে হবে এবং তারপরটা অবশ্যই ফলস হবে। তো দেখো যে এখান থেকে যে অ্যান্সারটা পাচ্ছিলাম সে আগের মতোই, যে এক্সের মান হচ্ছে আমার হাফের থেকে বড় এবং হচ্ছে +3 থেকে ছোট। তো জটিল সংখ্যা ও বাস্তব সংখ্যার লেকচার আজকে এই পর্যন্তই। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর একটা কথা আমি সবসময় প্রত্যেক লেকচারে বলে থাকি যে তোমরা অবশ্যই মেইন বইটা ফলো করবা, কারণ তোমরা যেখানেই যাও না কেন মেইন বই তোমাকে সবসময় সাহায্য করতে থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।